হাই স্টুডেন্ট, তোমরা যারা আগের পার্টগুলো দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনও আগের পার্টগুলো দেখোনি তারা আগে সেটা দেখে নিতে পারো, লিঙ্কটা নিচে দেওয়া আছে। চলো তাহলে আজকের টপিকটা শুরু করি। আগের দিন আমরা কোষে দেখি 2-এর 1 থেকে 15 পর্যন্ত করেছিলাম। আজকে 16 দাগের থেকে শুরু করব। তাহলে দেখো 16 দাগেরটা কি বলছে। 16 দাগেরটা বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মোট টাকা আছে 1,00,000 টাকা। এর টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে রেখেছে আর বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি ব্যাংকে X টাকা রেখেছে, তাহলে পোস্ট অফিসে রেখেছে 1,00,000 মাইনাস X টাকা, ঠিক আছে। আর ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%, পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%। আর দুটোর ক্ষেত্রে সময় হচ্ছে এখানে প্রতি বছর বলেছে এখানে, মানে দুটোর ক্ষেত্রে সময় হচ্ছে এখানে 1 বছর। তাহলে ব্যাংকের ক্ষেত্রে X টাকা আসল 5% সরল সুদের হারে 1 বছরের জন্য মোট সুদ বার করতে হবে। তারপর পোস্ট অফিসের আসল 1,00,000 মাইনাস X টাকা 6% সরল সুদের হারে 1 বছরের জন্য সুদ বার করতে হবে। নিয়ে দুটো সুদকে যোগ করলে তোমার টোটাল হবে 5,400 টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করতে হবে আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার করতে হবে। দুটো সুদ যদি যোগ করা হয় তাহলে কত হবে এখানে বলেছে 5,400। তাহলে অঙ্কটা করতে করতে বলে আরো ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে বার করব। তাহলে এখানে লিখছি ব্যাংকের ক্ষেত্রে। এবার এখানে ব্যাংকের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে আমি ধরে নিচ্ছি, এখানে ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন সমান X টাকা। তাহলে এখানে আসল হচ্ছে X টাকা আর বার্ষিক সরল সুদের হার ছিল এখানে 5%। তাহলে লিখছি বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 5%। আর সময় দেওয়া ছিল এখানে, সময় T সমান 1 বছর। প্রতি বছর বলেছিল যেহেতু, তাহলে সময় হচ্ছে এখানে 1 বছর। এবার X টাকা 5% সরল সুদের হারে 1 বছরের জন্য মোট সুদ বার করো। তাহলে এখানে আমরা জানি মোট সুদ I সমান PRT বাই 100। এবার সূত্রতে বসাও, নিয়ে দেখো সুদ কত আসছে। এখানে P হচ্ছে X টাকা, আর হচ্ছে 5%, T হচ্ছে 1 বছর বাই 100। 5x বাই 100 সমান হচ্ছে এটা 5x বাই 100 টাকা। এটা হলো ব্যাংকের ক্ষেত্রে সুদ, ব্যাংকে এত টাকা সুদ পাবে। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ বার করি। তাহলে এখানে লেখো পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হয়ে যাবে তোমার, টোটাল ছিল এখানে 1,00,000। 1,00,000-র মধ্যে X টাকা ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে বাকি টাকা হচ্ছে এখানে 1,00,000 মাইনাস X। তাহলে এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হবে, আসল P সমান 1,00,000 মাইনাস X টাকা। বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%, তাহলে বার্ষিক সরল সুদের হার সমান আর সমান 6%। এখানে সময় দেওয়া আছে 1 বছর, তাহলে সময় T সমান 1 বছর। এবার
1,00,000 মাইনাস x টাকার 6% সরল সুদের হারে 1 বছরের জন্য মোট সুদ বার করো। তাহলে পোস্ট অফিসের মোট সুদ হবে, লেখো এখানে মোট সুদ আয় সমান PRT/100। এবার এখানে পি এর মান জানি আমরা 1,00,000 মাইনাস এক্স ইন্টু আর এর মান হচ্ছে 6%, টি এর মান হচ্ছে 1 বছর বাই 100। এবার 6টা গুণ করে এখানে 6টা গুণ করলে আসবে 6,00,000 মাইনাস 6x বাই 100। ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদ যোগ করলে তোমার হবে 5,400 টাকা। তাহলে এখানে ব্যাংকের সুদ আর পোস্ট অফিসের সুদ যোগ করলে হবে 5,400 টাকা। তাহলে এখানে লেখো শর্তে 5x বাই 100 প্লাস 6,00,000 মাইনাস 6x বাই 100 সমান 5,400। এবার এখানে ক্যালকুলেশন করো, তাহলে লসাগু আসবে এখানে 100 দিয়ে 100কে ভাগ করলে 1 দিয়ে 5x গুণ করলে এখানে 5x প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে এখানে 1 দিয়ে 6,00,000 মাইনাস 6x গুণ করলে আসবে 6,00,000 মাইনাস 6x সমান 5,400। এবার দেখো 6টা x থেকে 5টা x বিয়োগ করলে একটা x হবে, আর এখানে 6,00,000 তো আছে। এবার এর নিচে কিছু না মানে 1, এবার 1 দিয়ে সেটাকে গুণ করলে আসবে এখানে 6,00,000 মাইনাস x সমান 100 দিয়ে 5,400কে গুণ করলে আসবে 5,40,000, 5,40,000। এবার 6,00,000টা এই সাইডে নিয়ে এসো, তাহলে হবে মাইনাস x সমান 5,40,000 মাইনাস 6,00,000। তাহলে লেখো মাইনাস x সমান 5,40,000 মাইনাস 6,00,000। এবার এখানে মাইনাস x আছে, মাইনাস x বসবে সমান, এবার 6,00,000 থেকে 5,40,000 বিয়োগ করলে আসবে মাইনাস 1,000। এবার মাইনাস x এর মাইনাস আর 60,000 এর মাইনাস কেটে যাবে, তাহলে হবে এখানে x সমান 60,000। এবার এক্সটা আমি ধরেছিলাম ব্যাংকে জমা রেখেছে x টাকা, তাহলে এখানে x সমান পেলাম এখানে 60,000, তার মানে ব্যাংকে জমা রেখেছিল 60,000 টাকা। তাহলে এখানে লিখব অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন সমান 60,000 টাকা। ঠিক আছে, এবার এখানে তাহলে পোস্ট অফিসে কত রেখেছিল, লিখবো এখানে পোস্ট অফিস, তাহলে পোস্ট অফিসে রেখেছিল 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। তাহলে লেখো এখানে পোস্ট অফিসে জমা রেখেছিলেন সমান 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 40,000 টাকা। হয়েছে। এবার 17 দাগেরটা দেখো কি বলছে। 17 দাগেরটা বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। এটা 16 দাগেরটার মতোই হবে, ওখানে ব্যাংক আর পোস্ট অফিস ছিল, এখানে দুটোই ব্যাংক। ঠিক আছে, এবার এখানে টোটাল আছে 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে একটি ব্যাংকে কিছু টাকা রেখেছে এবং বাকিটা অন্য একটি ব্যাংকে রেখেছে। তাহলে আমি এখানে ধরি প্রথম ব্যাংকে x টাকা জমা রেখেছেন, তাহলে দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছে 10,000 মাইনাস x টাকা। প্রথম ব্যাংকের জন্য বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6%, দ্বিতীয় ব্যাংকের জন্য সরল সুদের হার হচ্ছে 7%, আর দুটোর ক্ষেত্রে সময় হচ্ছে এখানে 2 বছর। এবার প্রথম ব্যাংকের জন্য
আসল এক্স টাকা, বার্ষিক সরল সুদের হার 6%, সময় 2 বছরের জন্য সুদ বার করতে হবে। আবার অন্য ব্যাংকের ক্ষেত্রে মানে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল 10,000 মাইনাস এক্স টাকা 7% সরল সুদের হারে 2 বছরের জন্য সুদ বার করতে হবে। নিয়ে দুটো সুদকে যোগ করে কত আসবে এখানে বলেছে 1280 টাকা। অঙ্কটা করতে করতে বলি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে একটি ব্যাংক এবং অন্য একটি ব্যাংক বলেছিল, আমি এখানে ধরে নিয়েছি একটা প্রথম ব্যাংক একটা দ্বিতীয় ব্যাংক। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে বার করি। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন জমা রেখেছিলেন সমান এক্স টাকা হয়েছে। তুমি এখানে একটি ব্যাংক লিখতে পারো আর পরেরটা অন্য ব্যাংক লিখতে পারো। আমি এখানে একটি ব্যাংকটাকে প্রথম ব্যাংক ধরে নিয়েছি আর অন্য ব্যাংকটাকে আমি দ্বিতীয় ব্যাংক ধরে নিয়েছি। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে এখানে আসল কত পেলাম এক্স টাকা, আর বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 6%। তো লিখবো এখানে বার্ষিক সরল সুদের হার আর সমান 6%। দুটোর ব্যাংকের ক্ষেত্রে সময় দেওয়া ছিল এখানে 2 বছর, তাহলে সময় টি সমান 2 বছর। এখানে সুদ বার করো, তাহলে লেখো মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি এর মান হচ্ছে এক্স টাকা, আর এর মান হচ্ছে 6%, টি এর মান হচ্ছে 2 বছর বাই 100। তাহলে এটা আসছে এখানে 12x বাই 100। তাহলে এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ পেলাম 12x বাই 100 টাকা। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করি, তাহলে এখানে লেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে পি সমান 10,000 মাইনাস এক্স টাকা। তাহলে এখানে বার্ষিক সরল সুদের হার বলেছিল 7%, তাহলে লিখে নাও বার্ষিক সরল সুদের হার আর সমান 7%, আর সময় বলে দেওয়া আছে সময় টি সমান 2 বছর। এবার সুদ বার করো, লেখো এখানে মোট সুদ আয় সমান পি আর টি বাই 100। এবার সূত্রতে বসাও, অতএব সমান চিহ্ন দিয়ে বসাও। পি এর মান হচ্ছে এখানে 10,000 মাইনাস এক্স গণিত, আর এর মান হচ্ছে এখানে 7%, আর টি এর মান হচ্ছে এখানে 2 বছর বাই 100। এবার গুণ করো, এখানে 7 দুগুণে 14, 14 গুণ করো, এখানে 14 গুণ করলে আসবে এখানে 1,40,000 মাইনাস 14x। এবার দুটোকে যোগ করলে কত হবে বলেছিল ওখানে 1280 টাকা। তো লেখো এখানে শর্তে 12x বাই 100 প্লাস 1,40,000 মাইনাস 14x বাই 100 সমান 1280 টাকা। এবার এখানে লসও করলে আসবে 100, তাহলে এটা হচ্ছে 12x প্লাস 1,40,000 মাইনাস 14x সমান 1280। এবার এটা বিয়োগ করলে মাইনাস 2x, এর নিচে কিছু না মানে 1 দিয়ে গুণ করলে আসবে এখানে 1,40,000 মাইনাস 2x। তাহলে লেখো এখানে 1,40,000 মাইনাস 2x সমান 100, এখানে গুণ করলে আসবে 1,28,000। এবার 1,40,000টাকে এ সাইডে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে মাইনাস 2x সমান 1,28,000 মাইনাস
1,40,000। তাহলে এটা বিয়োগ করলে আসবে -12,000। এখানে -2x মাইনাস মাইনাস কেটে যাবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 2 6 12, 6,000 টাকা। অতএব x সমান 6,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা। তাহলে এখানে লেখো, অতএব তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন সমান 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন সমান 4,000 টাকা। হয়েছে। এবার 18টা দেখো কি বলছে। 18টা বলছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবুর বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার সমান 5%, আর মোট সময় দেওয়া আছে এখানে 1 বছর। তারপর প্রথমে আসল ছিল 15,000 টাকা, তারপর 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়ে আসল হয়ে যাবে 12,000 টাকা। 12,000 টাকা 3 মাস যাবে, তারপর আবার 8,000 টাকা জমা করবে। 8,000 টাকা জমা করলে আসল হয়ে যাবে 20,000 টাকা। তাহলে 3 বার আমাকে সুদ বার করতে হবে। প্রথমে 15,000 টাকা আসল ধরে সময় 3 মাসের জন্য সুদ বার করতে হবে। তারপরে 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নেওয়ার পর আসল হয়ে যাবে 12,000 টাকা। এবার 12,000 টাকাকে 3 মাসের জন্য সুদ বার করতে হবে। সুদ বার করার পর আবার 3 মাসের পরে সে 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 12,000 টাকা আসল ছিল, আর 8,000 টাকা জমা করলে 20,000 টাকা হয়ে যাবে। এবার 20,000 টাকাকে 6 মাসের জন্য সুদ বার করতে হবে। তারপর বছরের শেষে 3 বার সুদ বেরোলো, একবার 3 মাসের জন্য, আবার 3 মাসের জন্য, তারপরে 6 মাসের জন্য। তাহলে টোটাল 3 বার সুদের মোট সুদ বার করতে হবে, 3টে সুদকে যোগ করতে হবে। আর আসল আমার এখানে টোটাল 20,000 টাকা আছে, কারণ প্রথমে 15,000 টাকা ছিল, তারপরে 3,000 টাকা তুলে নিয়েছে, তো নিয়ে হলো 12,000 টাকা, তারপরে 8,000 টাকা জমা করলো, তাহলে আমার আসল হয়ে গেলো এখানে 20,000 টাকা। তাহলে আসল 20,000 টাকা, আর 3 বার সুদ বার করার পর সুদ যত আসবে সেটাকে যদি যোগ করা হয়, তাহলে বছরের শেষে দীপুবাবুর সুদে আসল বেরিয়ে যাবে। তাহলে চলো অঙ্ক করতে করতে আরো ভালো করে বলি। আসল পি সমান 15,000 টাকা, বার্ষিক সরল সুদের হার আর সমান 5%, আর সময় দেওয়া আছে প্রথমে 3 মাসের জন্য বার করতে হবে সুদ। তাহলে হবে সময় টি সমান 3/12 বছর। মাসটাকে বছরে করে নিলাম, নিয়ে সুদ বার করো, সুদ কত আসছে। তাহলে মোট সুদ আয় সমান P/100। এবার পি এর মান জানি আমরা 15,000 টাকা, আর এর মান জানি 5%, সময় জানি 3/12/100। এবার এখানে 12টা নিচে নামবে, তাহলে হবে 15,000 গণিত 5 গণিত 3, নিচে 100 গণিত 12। 15,000-এর দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে যাবে। তারপরে 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 2 2 4, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 75। এবার
75 আর 5 যদি গুণ করা হয় তাহলে আসবে 375, আর নিচে এখানে 2 আছে, 2 দিয়ে এটাকে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে 187.50 বা 187.5 টাকা। তাহলে 3 মাসের জন্য সুদ বেরোলো। এবার বলেছে 3 মাসের পরে 3000 টাকা তুলে নিলেন, তাহলে আসল কত হবে দেখো, লিখি এখানে 3 মাস পরে 3000 টাকা, 3 মাস পরে 3000 টাকা তুলে নিলে আসল হবে পি সমান, টোটাল ছিল 15,000 টাকা, তার থেকে 3000 টাকা বিয়োগ করে দিলে আসল পাওয়া যাবে। তাহলে বিয়োগ করলে হয় 12,000 টাকা। তাহলে এখন আসল কত, 12,000 টাকা। এটা আবার 3 মাস অবধি যাবে। তাহলে 3 মাসের জন্য সুদ বার করো। তাহলে সময় হবে, সময় টি সমান 3/12 বছর। এবার সুদ বার করো। মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি সমান হচ্ছে 12,000 টাকা, আর সমান হচ্ছে 5%, আর টি হচ্ছে 3/12/100। এখানে দেখো 12 দিয়ে ভাগ করলে এখানে হবে 1000, তাহলে সমান 1000 গুণিত 5 গুণিত 3/100, 0 দুটো 0, এর দুটো 0 কেটে যাবে, 10, 5 আর 3 গুণ করলে হয় 150। তাহলে 12,000 টাকার 3 মাসের জন্য সুদ বেরোলো 150 টাকা। এবার 3 মাসের পরে সে বলছে 8,000 টাকা জমা করলো। তাহলে এখানে লিখবো 3 মাস পরে 8,000 টাকা জমা করলে আসল হবে পি সমান 12,000 ছিল আসল, তার সঙ্গে এবার 8,000 টাকা জমা করেছে, তাহলে টোটাল হবে এখানে 20,000 টাকা। তাহলে এখানে আসল কত, 20,000 টাকা। এবার এটা টোটাল 1 বছর সময় ছিল, 1 বছরের মধ্যে 3 মাস প্রথমে সুদ বার করলাম, তারপরে আবার 3 মাসের জন্য বার করলাম। তাহলে এবার এখন সময় থাকছে 6 মাস। তাহলে সময় টি সমান 6/12 বছর। ঠিক আছে, তাহলে সময় এখন কত, 6/12 বছর। এবার আসল 20,000 টাকা, সময় 6/12 বছর নিয়ে সুদ বার করি। মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি হচ্ছে 20,000 টাকা, আর হচ্ছে 5%, আর টি হচ্ছে 6/12/100, 12টা নিচে নামবে। 20,000 গুণিত 5 গুণিত 6/100 গুণিত 6, 100 গুণিত 12, 12 নিচে নামবে, 100 গুণিত 12, 6 দিয়ে 6 দুগুণ 12, এর দুটো 0, এর দুটো 0 কেটে যাবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 100, তাহলে 100 আর 5 গুণ করলে হয় 500। তাহলে 6 মাসের জন্য সুদ বেরোলো 500 টাকা। তাহলে মোট কত টাকা সুদ বেরোলো লিখবো এখানে। অতএব 1 বছরে মোট সুদ পাবে সমান, প্রথমে ছিল 187
0.5, তারপরে 150, তারপরে হলো 500। এবার এটা যোগ করো, যোগ করলে হয় 837.5 টাকা। এবার আসল কত ছিল? 20,000 টাকা। তাহলে সুদ আসলে পাবে ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে পাবে সমান, আসল তো ছিল 20,000 টাকা আর সুদ বেরোলো 837.5 টাকা। এটা যোগ করলে হয় 20,837.5 টাকা। বুঝতে পেরেছো? এবার অন্য সেটা দেখো কি বলছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। মানে এখানে বলতে চেয়েছে একটা বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে রহমত চাচা ধার নিয়েছে। এবার ধার নেওয়ার 1 বছর পর বাড়িটি ভাড়া বসাবে এবং সে বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে আয় করবে 5,200 টাকা। এবার এ আয় থেকে যে টাকা ধার নিয়েছিল সে টাকাটা সুদসহ শোধ করবে ব্যাংকে। তাহলে এ আয় থেকে শোধ করবে। এবার কত টাকা শোধ করতে হবে দেখো, এখানে বলেছে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা সুদসহ শোধ করবেন। মানে 12% সরল সুদের হারে 2,40,000 টাকা যে ধার নিয়েছিল সেটা কত বছর পর এ বাড়ি ভাড়ার আয় থেকে শোধ করবে। তা আমি ধরে নিচ্ছি ধার নেওয়ার X বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকে টাকা শোধ করবেন। তাহলে X বছর পর যদি টাকাটা শোধ করেন তাহলে 12% সরল সুদের হারে 2,40,000 টাকার X বছরের জন্য সুদ বার করতে হবে। সে সুদটা আসলের সঙ্গে যোগ করলে সুদ আসল হবে বা সুদ সহ হবে। এবার সে সুদ সহ বা সুদ আসলটা শোধ করবে। তাহলে বাড়ি ভাড়া থেকে প্রতি মাসে আয় হচ্ছে 5,200 টাকা। তাহলে 1 বছরের জন্য হচ্ছে 12 গুণিত 5,200 টাকা। এবার কত বছর আয় করার পর টাকাটা সুদ সহ শোধ করছে? টোটাল এখানে সময় ধরেছিলাম X বছর। এবার ধার নেওয়ার X বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে শোধ করছে, কিন্তু বাড়ি ভাড়া বসিয়েছি 1 বছর পর থেকে, ধার নেওয়ার 1 বছর পর থেকে। তাহলে এখানে সময় হচ্ছে X-1 বছর। তাহলে বাড়ি ভাড়া থেকে আয় করে টাকাটা সুদসহ শোধ করছে X-1 বছর। তাহলে X-1 বছরের জন্য টোটাল বাড়ি ভাড়া থেকে আয় করবে 12 গুণিত 5,200 গণিত X-1 টাকা। ব্যাংকের টাকা সুদসহ শোধ করে দেবে। ঠিক আছে, চলো এবার অঙ্ক করতে করতে বলি, আরো ভালো করে বুঝতে পারবে। আসল দেওয়া আছে, আসল লিখে নাও। আসল P সমান 2,40,000 টাকা। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে 12%। লিখে নাও বার্ষিক সরল সুদের হার আর সমান 12%। সময়টা আমি ধরে নিচ্ছি সে X বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তো লিখছি ধরি তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা
ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সমান এক্স বছরে। অতএব সময় টি সমান এক্স বছর। সুদ বার করো। অতএব মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, যেখানে পি সমান হচ্ছে 2,40,000, আর সমান হচ্ছে 12%, আর টি হচ্ছে এক্স বছর বাই 100 দুটো শূন্য, 2,40,000 দুটো শূন্য কেটে দাও। এবার 2,400 আর 12 গুণ করে এখানে বসাও। 28,800 টাকা হবে। এবার এটা হচ্ছে সুদ, আর আসল আমরা জানি 2,40,000 টাকা, তো যোগ করলে সুদ সহ হবে বা সুদ আসল হবে 2,40,000 প্লাস 28,800 টাকা। তাহলে যোগ করো, লেখো সুদ আসল হবে সমান 2,40,000 প্লাস 28,800 টাকা। ব্যাংকে এত টাকা শোধ করতে হবে, তাহলে এই টাকাটা কোথা থেকে পাওয়া যাবে? বাড়ি ভাড়ার আয় থেকে। তো এবার লিখি, তিনি বাড়ি ভাড়া থেকে আয় করেন সমান প্রত্যেক মাসে 5,200 টাকা, এক বছরে টোটাল 5,200 গণিত 12। এবার বাড়ি ভাড়া বসেছিল, ধার নেওয়ার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া বসেছে, তাহলে টোটাল বাড়ি ভাড়া থেকে আয় করেছেন এক্স মাইনাস 1 বছর টাকা। এবার এটা গুণ করো, এটা গুণ করলে আসবে সমান 62,400 এক্স মাইনাস 62,000 টাকা। এবার এত টাকা তিনি আয় করেন এক্স মাইনাস 1 বছর পর্যন্ত। এবার এই টাকাটা শোধ করে দেবে ব্যাংকে। অতএব শর্তে 62,400 এক্স মাইনাস 62,000 সমান 2,40,000 প্লাস 28,800 এক্স। এবার এক্সগুলোকে এক পাশে আর সংখ্যাগুলোকে এক পাশে, তাহলে হবে 62,400 এক্স মাইনাস 28,800 এক্স সমান 2,40,000। এবার মাইনাস 62,400 আছে, এবার সে গেলে প্লাস 62,400। এখানে এটা বিয়োগ হবে আর এখানে এটা যোগ হবে, তাহলে এখানে বিয়োগ করো আর এখানে যোগ করো। 33,600 এক্স সমান, এটা যোগ করলে হবে 3,02,400। এবার এক্স সমান হবে 3,02,400 বাই 33,600। এর দুটো শূন্য কেটে দাও,
33,600 দিয়ে এটাকে ভাগ, তো 33,600 কে 9 দিয়ে গুণ করো, 954, 4 থেকে 5, 9 3 27, 27 28 29 30 31 32, 32 2 থেকে 3, 9 3 27 28 29 30 30, দেখো 9 দিয়ে রেখে গুণ করলে এটা চলে আসছে, তার মানে 9 দিয়ে এটা দিয়ে ভাগ করলে হবে 9, তাহলে x সমান 9। অতএব 9 বছর পরে সুদ সহ শোধ করবে, তাহলে এখানে লিখব অতএব তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সমান 9 বছরে হয়েছে। এবার 20টা দেখো কি বলছে। 20টা বলছে রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। কি বলছে আগে বুঝে নিই, তারপরে অঙ্কটা করব। তাহলে দেখো, মনে করো রতিনবাবুর 2টো মেয়ে এ এবং বি, এর জন্য x টাকা ব্যাংকে জমা রেখেছিল এবং বি এর জন্য y টাকা ব্যাংকে টাকা জমা রেখেছিল, ঠিক আছে। এর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%, বি এর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10%। এবার এর এখন বয়স আছে 13 বছর, এর যখন 18 বছর হয়ে যাবে তখন টাকা পাবে 1,20,000 টাকা, ঠিক আছে। তার মানে এই কত বছরের জন্য টাকা রেখেছে? 5 বছরের জন্য। আর বি এর বয়স হয়েছে 8 বছর, যখন এর বয়স 18 বছর হয়ে যাবে তখন বি পাবে 1,20,000 টাকা। তাহলে বি কত সময়ের জন্য টাকা জমা রেখেছিল? 10 বছরের জন্য, ঠিক আছে। এবার এ যে 1,20,000 টাকা পাবে, এটার মধ্যে কি কি আছে? আসল আছে আর সুদ আছে। আসল রেখেছিল x টাকা, নিয়ে 5 বছর রাখার পর সুদ পাবে, সেই সুদটা আসলের সঙ্গে যোগ করলে 1,20,000 টাকা হবে। আর বি পাবে 1,20,000 টাকা। বিয়ের জন্য y টাকা জমা রেখেছিল, 10 বছরের জন্য সে সুদ পাবে, সে সুদটা y এর সঙ্গে যোগ করলে কত হবে? 1,20,000 টাকা, ঠিক আছে। চলো এবার অঙ্ক করতে করতে বলি, আরো ভালো করে বুঝতে পারবে। বড় মেয়ের ক্ষেত্রে আগে বার করি, তারপরে ছোট মেয়ের জন্য বার করি। আমি ধরে নিয়েছি, ধরি বড় মেয়ের জন্য ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, ঠিক আছে। তাহলে আসল p সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার r সমান 10%, আর সময় t সমান
18 মাইনাস 13 বছর সমান 5 বছর। এবার 5 বছরের জন্য সুদ বার করি। মোট সুদ আয় সমান PRT/100। পি সমান আছে এখানে x টাকা, আর সমান আছে 10%, টি সমান আছে 5 বছর বাই 100। 100-এর একটা শূন্য, 10-এর একটা শূন্য কাটো, 5 দিয়ে 5 একে 5, 5 দিয়ে 5 দিয়ে 10, তাহলে সুদ বেরোলো x/2 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ, আর আসল আমরা জানি x টাকা। তাহলে সুদ আর আসলকে যোগ করলে হবে 1,20,000 টাকা। তাহলে যোগ করি, অতএব x প্লাস x/2 সমান 1,20,000 শর্তে। তাহলে এখানে হবে 2x প্লাস x সমান 1,20,000। এখানে আসবে 3x/2 সমান 1,20,000। এবার কোনাকুনি গুণ করলে 3x সমান 24, 2,40,000। তাহলে 3 দিয়ে কাটলে এটা হবে 3×8 = 24, 3×8 = 24, 80,000। তাহলে হচ্ছে x সমান 80,000। তাহলে বড় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল 80,000 টাকা। লেখো এখানে, অতএব বড় মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলেন সমান 80,000 টাকা। ঠিক আছে, এবার ছোট মেয়ের জন্য বার করো। লেখো এখানে ছোট মেয়ের ক্ষেত্রে ধরি ছোট মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিলেন সমান y টাকা। তাহলে আসল হচ্ছে p সমান y টাকা। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার আর সমান 10%। সময় t সমান 18 মাইনাস 8 বছর সমান 10 বছর। এবারে 10 বছরের জন্য সুদ বার করি। তাই মোট সুদ আয় সমান PRT/100, যেখানে p হচ্ছে y, আর হচ্ছে 10, t হচ্ছে 10/100। 100 একটা শূন্য, 10-এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এখানে থাকছে y। তাহলে এখানে সুদ পেলাম y টাকা এবং আসল ছিল y টাকা। তাহলে সুদ আসল হবে y প্লাস y। শর্তে লিখতে পারি, y প্লাস y সমান 1,20,000 টাকা। তাহলে এখানে লেখো, শর্তে y প্লাস y সমান 1,20,000। y যোগ করলে হবে 2y সমান 1,20,000। এবার 2 দিয়ে 1,20,000-কে ভাগ করলে হবে 60,000। তাহলে y সমান পেলাম এখানে 60,000 টাকা। অতএব ছোট মেয়ের জন্য
ছোট মেয়ের জন্য ব্যাংকে টাকা জমা রাখেন। জমা রেখেছিলেন সমান 60,000 টাকা। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা করি সহজভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।